প্রিয় শিক্ষার্থী বৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। নিয়মিত তোমরা পড়াশোনা করছো, এই প্রত্যাশা তোমরা নিশ্চয়ই ভালো করবে, ভালো থাকবে, ভালো ছিলে নিশ্চয়ই। আমরা গত ক্লাসে কারক ও বিভক্তি নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছিলাম। কারকের শ্রেণী বিভাগ এবং বিভক্তি কয় প্রকার, শব্দ বিভক্তি কয় প্রকার, এগুলো সম্পর্কে নিশ্চয়ই তোমরা ধারণা পেয়েছো। এখন আমরা কারক যে 6 প্রকার, কর্তৃকারক, কর্মকারক, আমরা 6 প্রকার। তাহলে কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ, এই কারকের শ্রেণী বিভাগ আমরা জেনেছি। এখন আমরা জানব যে কর্তৃকারক, এটা চিহ্নিতকরণ আমরা কিভাবে, কে বা কারা, ক্রিয়াকে যখন আমরা কে বা কারা প্রশ্ন করে উত্তর পাব, তখন সেটাকে আমরা বলবো কর্তৃকারক। যেমন হয়তোবা আমরা যদি বলি যে বসি বই পড়ে, তাহলে এখানে বসির বই পড়ে, কে বই পড়ে, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে ক্রিয়াকে আমরা প্রশ্ন করেছি, যে পড়ে এই যে ক্রিয়া, এটাকে প্রশ্ন করলাম যে কে বই পড়ছে, তাহলে উত্তরটা আসলো বসির। তাহলে এদিক থেকে আমরা বুঝবো যে বসির এটা হচ্ছে কর্তৃকারক। হ্যাঁ, এখন এই যে কর্তৃকারক, আমরা কর্তৃকারকের বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে। এখানে কর্তৃকারকের যে শ্রেণীবিভাগ রয়েছে, সেটাকে আমরা কর্তৃকারক যে শ্রেণীবিভাগ রয়েছে, ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য, ক্রিয়া সম্পাদন, এই বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারককে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে মুখ্য কর্তা, দ্বিতীয়টা হচ্ছে প্রযোজক কর্তা, তৃতীয় হচ্ছে প্রযোজ্য কর্তা, আর চতুর্থ সেটা হচ্ছে ব্যতিহার কর্তা। তাহলে ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারককে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা। এখন মুখ্য কর্তার আমরা উদাহরণটা আমরা যদি দিই, তাহলে আমরা বুঝবো। যেমন পাগলে কিনা বলে, পাগলে কি না বলে, তাহলে এখানে এই যে পাগল, এটা হচ্ছে মুখ্য কর্তা, যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে। পাগলে যে কথাগুলো বলছে সে নিজে নিজেই বলে। তাহলে যখন আমরা বলবো যে নিজে নিজেই কর্তা, যখন নিজে নিজেই নিজের কাজ নিজেই সম্পাদন করে, তখন সেটাকে আমরা মুখ্য কর্তা বলবো। তাহলে মুখ্য কর্তা আমরা এখন বুঝলাম। এখন হচ্ছে প্রযোজ্য কর্তা, মূল কর্তা। যখন মূল কর্তা, আসলে আমরা প্রথমে উদাহরণটা দিয়ে দিই। যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক এবং ছাত্র, এখানে মূল কর্তাটা হচ্ছে এখানে শিক্ষক, তিনি ব্যাকরণ পড়াচ্ছেন, কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে ওনার
ছাত্রদের ব্যাকরণ বিষয় সম্পর্কে জানানো। তাহলে যিনি প্রযোজনা করছেন, এখানে প্রযোজনা করছেন শিক্ষক, আর এই বিষয়টিকে হৃদয়ে অনুধাবন করাচ্ছেন কাদের মাধ্যমে? ছাত্রদের মাধ্যমে। সুতরাং শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা। অর্থাৎ এখানে সংজ্ঞাটা মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করেন, মূল কর্তাটা হচ্ছে এখানে শিক্ষক, সেজন্য শিক্ষক হচ্ছেন প্রযোজক কর্তা। আবার নিয়োজিত করছেন কাদেরকে? ছাত্রদের। নিয়োজিত করছেন ছাত্রদের, সেজন্য ছাত্র হলো এখানে প্রযোজ্যকর্তা। তাহলে কি আমরা এখানে এটা বুঝতে পারছি যে মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা সম্পন্ন করে, ব্যাকরণ পড়াচ্ছেন, তিনি সম্পন্ন করতে চাচ্ছেন বিষয়টি ছাত্রদের। সুতরাং এখানে শিক্ষক হচ্ছেন, তিনি ছাত্রদের বুঝাচ্ছেন, তিনি বিষয়টিকে সৃষ্টি করেছেন, প্রযোজনা করেছেন, সেজন্য শিক্ষক হচ্ছে প্রযোজক। আর প্রযোজ্য যার মাধ্যমে তিনি কাজটি করাতে চাচ্ছেন সে হলো প্রযোজ্য। সুতরাং শিক্ষক হচ্ছেন এখানে প্রযোজক কর্তা, আর ছাত্র এরা হচ্ছে প্রযোজ্য কর্তা। তাহলে মূল কর্তার করণীয় কাজ, মূল কর্তার করণীয় কাজ যাকে দিয়ে করানো হয়, যাকে দিয়ে, এখানে কাকে দিয়ে করানো হচ্ছে? ছাত্রকে দিয়ে করানো হচ্ছে। সুতরাং ছাত্র হচ্ছে প্রযোজ্যকর্তা আর শিক্ষক হচ্ছেন প্রযোজক কর্তা। সুতরাং আমরা কি তাহলে বুঝতে পেরেছি? তাহলে মূল কথাটা হচ্ছে যিনি মূল কর্তা তিনি হচ্ছেন প্রযোজক, যাকে দিয়ে বিষয়টি করানো হবে তিনি হচ্ছেন প্রযোজ্যকর্তা। তাহলে আমরা নিশ্চয়ই বুঝেছি প্রযোজক এবং প্রযোজ্যকর্তা। তাহলে ক্রিয়া সম্পাদন কাজটা করাচ্ছেন সেদিন আমরা ক্রিয়া সম্পাদন বলছি। তাহলে মুখ্যকর্তা বললাম, প্রযোজককর্তা বললাম, প্রযোজ্যকর্তা বললাম। এখন আমরা আসব ব্যতিহার কর্তা। উদাহরণটা দিলে আমরা সহজে বুঝে যাব। বাঘে মহিষে, বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এক ঘাটে জল খায়। এখানে আমরা উদাহরণটা দিলাম। সংজ্ঞাটা হচ্ছে কোনো বাক্যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এটা একটা আমরা বাক্য লিখলাম যে কোনো বাক্যে দুটো কর্তা, বাঘ একটা কর্তা, মহিষ একটা কর্তা, এই দুটো কর্তা যখন এক জাতীয় কাজ করবেন তখনই এটাকে আমরা ব্যতিহার কর্তা বলি। বাঘে মহিষে এক ঘাটে জল খায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি দুইটা কর্তা থাকবে। ব্যতিহার কর্তা যখন আমরা দুইটা কর্তা থাকবে কিন্তু এদের কাজটা হচ্ছে একটা। দুইটা কর্তা যখন একই কাজ করবেন তখন সেটাকে আমরা বলবো যে কি ব্যতিহার কর্তা। তাহলে আমরা বুঝলাম যে ব্যতিহার কর্তায় আমরা দেখছি দুইটা কর্তা কিন্তু কাজ করছে একটা। দুইটা কর্তা যখন একই জাতীয় কাজ যখন সম্পাদন করে তখন এটাকে আমরা ব্যতিহার কর্তা বলি। এখন তাহলে আমরা বুঝলাম। এখন প্রকাশভঙ্গি অনুসারে এখানে প্রথমে ক্রিয়া সম্পাদনের ভিত্তিতে আমরা কর্তৃকারককে 4 ভাগে ভাগ করতে পারি। এখন এটা আমরা আবার বলবো যে কি প্রকাশভঙ্গি, বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে, বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে আমরা এই কর্তৃকারককে ভাগ করতে পারি। কর্মবাচ্যের কর্তা, কর্মবাচ্যের কর্তা এটা আমরা দেখি কর্মপদের প্রাধান্য থাকবে। কর্মপদের প্রাধান্য থাকলে সেটাকে যেমন আমরা বলি পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে, পুলিশ দ্বারা চোর ধৃত
হয়েছে। এখানে পুলিশ দ্বারা, এখানে আমরা দেখতে পাচ্ছি কর্মবাচ্যের আরেকটা বিশেষ কর্মপদের প্রাধান্য থাকবে আর তৃতীয়া বিভক্তি থাকবে। এখানে তৃতীয়া বিভক্তিটা আমরা দেখলাম দ্বারা দিয়া কর্তৃক। আমরা গত ক্লাসে দেখেছি যে তৃতীয়া বিভক্তির রূপটা কর্মবাচ্যে বিশেষ লক্ষণটা দেখি আমরা তৃতীয়া বিভক্তি থাকবে। আর কর্মপদের পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে, কার দ্বারা? এটা পুলিশের কাজ, চোরকে ধরা, শাস্তি দেওয়া। সেজন্য আমরা এখানে দেখি কর্মপদের প্রাধান্যটা এখানে আমরা এখানে দেখছি। আর দ্বিতীয়টা হচ্ছে ভাব বাচ্যের কর্তা। ভাব বাচ্যের কর্তা, এখানে ভাব বাচ্যের মধ্যে আমরা দেখব ক্রিয়ার প্রাধান্যটা বেশি থাকবে। ক্রিয়ার প্রাধান্যটা আমরা যে দেখব বেশি, যেমন আমার যাওয়া হবে না, আমার যাওয়া হবে না। এখানে আমার ষষ্ঠী বিভক্তি। ভাব বাচ্যের আরেকটা বড় বৈশিষ্ট্য আমরা যেটা দেখি সেটা হচ্ছে, ভাব বাচ্যের বড় বৈশিষ্ট্যটা হচ্ছে আমরা এখানে দেখি যে কি ষষ্ঠী বিভক্তির প্রভাবটা ষষ্ঠী বিভক্তির এখানে থাকবে। ভাব বাচ্যের কর্তার মধ্যে ক্রিয়ার প্রাধান্যটা বেশি থাকবে আর এখানে যাওয়া হবে না। হ্যাঁ, তাহলে এখানে ক্রিয়ার প্রাধান্যটা বেশি থাকলো এবং ষষ্ঠী এই বিভক্তি এখানে থাকবে, তখন এটা আমরা বলবো যে কি ভাব বাচ্যের কর্তা। 3 নম্বরে আমরা আসি কর্ম কর্তৃবাচ্যের কর্তা। কর্ম কর্তৃবাচ্যের কর্তা, এখানে কর্তাটা উহ্য থাকবে। এখানে কর্তাটা এখানে সব সময় কর্মপদটা হয়ে যায় কি কর্তৃস্থানীয়। যেমন আমরা বলি যে কি বাঁশি বাজে। এখানে আমরা দেখছি কি যে বাঁশি বাজে, এখানে কিন্তু কর্তাটা নেই, কিন্তু কর্তার পরিবর্তে কর্মপদটাই, যেখানে যে বাঁশি বাজছে এখানে কর্মপদটাই কিন্তু এখানে মুখ্য হয়ে দাঁড়ায় কর্ম কর্তৃবাচ্যের। কিন্তু বাঁশি বাজে এখানে কিন্তু কর্তাটা এখানে উহ্য থাকবে আর এখানে কর্মপদটাই এখানে কর্মপদটাই কর্তৃস্থানীয় হয়ে উঠবে। তখন এটাকে আমরা বলি যে কি কর্ম কর্তৃবাচ্যের কর্তা। এখন আমরা কতগুলো উদাহরণ দিয়ে আমরা জানতে চাইব যে হয়তোবা যেমন হয়তো হামিদ বই পড়ে। হামিদ বই পড়ে, এখন কি আমরা বলতে পারি যে হামিদ এটা কোন কারক হবে? তাইলে কি আমরা দেখতে পাচ্ছি হামিদটা হচ্ছে কর্তা। আর যখন আমরা পড়ে ক্রিয়াকে যখন প্রশ্ন করব যে কে বই পড়ে, তখন আমরা বলবো এই হামিদ এই পদটা এখানে আসছে নামপদ। কে প্রশ্ন করলাম আমরা, কে বই পড়ে, হামিদ বই পড়ে। এখানে কে কর্তৃ কারক চিহ্নিত করার আমরা ক্রিয়াকে যখন কে প্রশ্ন করে উত্তরটা পাই, তখন আমরা এটা ধরে নেব এটা কর্তৃকারক। সুতরাং এখানে হামিদটা হচ্ছে কর্তৃকারক। আর এখানে যদি বলা হয় আবার যদি আমরা বলি, তাহলে আমরা এখন কর্মকারকে আমরা যাব। কর্মকারকটা হচ্ছে কি বা কাকে প্রশ্ন করে যখন আমরা উত্তর পাব, কি অথবা কাকে প্রশ্ন করে উত্তর পেলে তখন সেটাকে আমরা বলি কর্মকারক। যেমন এখানে আমরা যদি বলি উদাহরণটা আমরা দিতে পারবো, যেমন করিম ফুল তোলে। করিম ফুল তোলে,
করিম ফুল তোলে, তাহলে ফুলের নিচে করিম কি তোলে? করিম ফুল তোলে। তাহলে এখানে এই ফুলটা হচ্ছে কর্মকারক। তাহলে ক্রিয়াকে যখন আমরা এই কি বা কাকে, তাহলে এখানে প্রশ্নটা কি করলাম? কি কি প্রশ্ন? করিম কি তোলে, তাহলে এখানে আমরা এই কি প্রশ্ন করে উত্তরটা পেলাম ফুল। তাহলে কি এখানে মিলে যাচ্ছে কর্মের সাথে, সুতরাং আমরা এটাকে বলবো যে কি কর্মকারক। আমরা আরো একটা উদাহরণ দিলে আমরা এখানে বুঝতে পারবো যে যদি আমরা বলি ছেলেটিকে বিছানায় শোয়াও, ছেলেটিকে বিছানায় শোয়াও, ছেলেটিকে বিছানায় এখানে শোয়াতে বলা হচ্ছে, শোয়াও শোয়াও, এখানে বিছানায়। তো এখানে আমরা প্রশ্ন করলাম কাকে বিছানায় শোয়াও, কাকে? তাহলে এখানে কাকে প্রশ্ন করে যখন আমরা এখানে উত্তর পেলাম, তখন নিশ্চয়ই এটাও আমরা চিহ্নিত করবো যে কি কর্মকারক। আচ্ছা, আমরা কি বলতে পারি ফুল এখানে কোন বিভক্তি হবে? তাহলে ফুল এখানে শূন্য বিভক্তি। কেন হবে? ফুল যোগ শূন্য, হ্যাঁ, শূন্য বিভক্তি। অর্থাৎ কোনো বিভক্তি, যেমন দ্বারা, দ্বিতীয় বিভক্তি কে রে, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক, পঞ্চমী হইতে থেকে সে, ষষ্ঠী র এর, সপ্তমী তে, এগুলো আমরা এখানে দেখছি না। যখন দেখছি না, না দেখলেই আমরা ধরে নেব এটা শূন্য বিভক্তি। তাহলে আমরা বলবো কর্মে শূন্য। এটাকে আমরা যদি পরীক্ষায় আসে লিখব কর্মে শূন্য বিভক্তি। হ্যাঁ, আর বিছানায়, বিছানা সাথে অন্তস্থ, এটা যোগ হলো। এই অন্তস্থ এটা হচ্ছে কোন বিভক্তির লক্ষণ? এটা হচ্ছে সপ্তমী বিভক্তির লক্ষণ। অন্তস্থ বিভক্তি এটা লিখবো না, সপ্তমী বিভক্তি। তাহলে এটা আমরা লিখবো যে কি কর্মে সপ্তমী। তাহলে আমরা বুঝলাম ক্রিয়াকে যখন কি বা কাকে প্রশ্ন করে উত্তর পাই, তখন সেটাকে আমরা বলবো যে কি এখানে কর্মকারক। আবার কর্ম দুই প্রকার, কর্ম এটাকে দুই প্রকার। একটাকে আমরা বলবো যে কি মুখ্য কর্ম। এখানে কর্মকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মুখ্য কর্ম আর একটা হচ্ছে গৌণ কর্ম। একটা হচ্ছে মুখ্য কর্ম আর একটা হচ্ছে গৌণ কর্ম। যেমন আমরা যদি একটা বাক্য লিখি, তাহলে আমরা বুঝবো বাবা আমাকে, বাবা আমাকে একটি কলম কলম কিনে দিয়েছেন, কলম কিনে দিয়েছেন। তাহলে এখানে আমরা বাবা আমাকে কি দিয়েছেন? একটা কলম কিনে দিয়েছেন। এখানে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, তা বাবা আমাকে, এখানে একটা কর্ম, কলম একটা কর্ম, দুইটা কর্ম এখানে দেখছি। এই দুইটা কর্ম থাকায় এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলবো মুখ্য কর্ম, একটাকে বলি আমরা গৌণ কর্ম। আমাদের মনে রাখতে হবে যেটা বস্তুবাচক, যেটি বস্তুবাচক সেটা হচ্ছে মুখ্য। বস্তুবাচক এটাকে আমরা বলবো মুখ্য কর্ম, আর যেটা প্রাণীবাচক সেটা হবে গৌণ কর্ম। তাহলে কর্মকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা মুখ্য, একটা হচ্ছে গৌণ। এখানে আমাকে, তাহলে আমাকেটা হচ্ছে গৌণ কর্ম, কলমটা হচ্ছে মুখ্য কর্ম। এখানে আসলে বস্তুবাচক এটাকে আমরা মুখ্য বলছি, অথচ প্রাণী এটাকে গৌণ বলছি। কিন্তু কারণটা হচ্ছে যেহেতু বাবার মূল লক্ষ্যটা হচ্ছে আমাকে কলম দেওয়া, মূল লক্ষ্যটা হচ্ছে কলম দেওয়া, সেজন্যই এটা মুখ্য। আর যেটা প্রাণীবাচক সেটা হবে গৌণ। সুতরাং আমরা দেখছি আরেকটা, আমরা দেখছি যেটা মুখ্য কর্ম সেটাকে কিন্তু কোনো বিভক্তি যুক্ত হয় না। পরীক্ষায় আসে যে মুখ্য কর্মে যে বিভক্তি যোগ হচ্ছে কিনা। এখানে আমরা দেখব মুখ্য কর্মে বিভক্তি যোগ হয় না, গৌণ কর্মেই শুধু এখানে বিভক্তিটা
যোগ হয়। আবার কর্মকারকের বিভিন্ন প্রকারভেদ আছে। এখানে সকর্ম ক্রিয়ার কর্ম, সকর্ম ক্রিয়ার কর্ম, সকর্ম ক্রিয়ার কর্ম। নাসিমা ফুল তুলছে, আমরা যদি বলি নাসিমা ফুল তুলছে, তাহলে এখানে নাসিমা তো ফুল তুলছে, তিনি কর্ম করছেন। নাসিমা এখানে ফুল তুলছে, তিনি এখানে কাজ, বাগান থেকে হয়তো বা ফুল তুলছেন, তাইলে এটা কাজ করছেন, সকর্ম ক্রিয়ার, তিনি সক্রিয়। তাহলে এখানে আমরা আর অর্থটা এখানে সম্পূর্ণভাবে কর্মের অর্থটা সম্পূর্ণ, সেজন্য এখানে ফুলটা হচ্ছে সকর্ম ক্রিয়া। আর প্রযোজক ক্রিয়ার কর্ম, আমরা আগে ওই কর্ম এই কর্তৃকারক সেটা আমরা আলাপ করেছিলাম। যেমন প্রযোজক ক্রিয়ার কর্ম, যেমন হয়তো আমরা বলি ছেলেটিকে বিছানায় শোয়াও, ছেলেটিকে, আগে আমাদের যেই উদাহরণটা দিয়েছি, ছেলেটিকে বিছানায় শোয়াও, এখানে বিছানায়, এখানে প্রযোজক ক্রিয়ার আমরা এখানে যেটা দেখলাম যে বিছানায় শোয়াও, এখানে কিন্তু অন্যকেই বলছে, কর্মটা অন্যের মাধ্যমে তিনি এটা সম্পাদন করছেন, তিনি কিন্তু বলছেন ঠিকই, নিজে করছেন না, অন্যের মাধ্যমে সেই কর্মটা বাস্তবায়িত হচ্ছে, সেজন্যই এটাকে আমরা বলবো প্রযোজক ক্রিয়ার কর্ম। আর আরেকটা আছে সমধাতুজ কর্ম, সমধাতুজ কর্ম, সমধাতুজ কর্ম। এখানে আমরা অর্থ থেকে বুঝতে পারি যে সমধাতুজ কর্ম, এখানে দুইটাই, যেখানে আমরা উদাহরণ দিলে বুঝবো, খুব এক ঘুম ঘুমিয়েছি, খুব এক ঘুমিয়েছি, তাহলে কি ঘুমিয়েছি ক্রিয়া এবং কর্ম, হ্যাঁ, দুইটাই কিন্তু ঘুম ধাতু থেকে উৎপত্তি। ঘুমিয়েছি, ঘুম, এখানেও হচ্ছে কি ঘুম থেকে এখানে উৎপত্তি হয়েছে। আবার ঘুম, এটার যে কর্ম, এটাও কিন্তু ঘুম ধাতু থেকে এসেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কর্ম এবং ক্রিয়া যখন একই ধাতু থেকে উৎপন্ন হবে, তখন এটাকে আমরা বলবো সমধাতুজ কর্ম। আরেকটা আছে এখানে উদ্দেশ্য ও বিধেয় কর্ম, উদ্দেশ্য ও বিধেয় কর্ম। এখানে যে দ্বিকর্ম ক্রিয়ায় উদাহরণটা আমরা দিয়ে দিই, তাহলে আমরা বুঝবো। দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদকে বলি হরিদ্রা। তাহলে এখানে আমরা দ্বিকর্ম ক্রিয়ার, এখানে দুইটা কর্মপদ আছে, যে দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদকে বলি হরিদ্রা। এখানে যে দুধকে মোরা বলি কি দুগ্ধ, হলুদকে বলি এখানে হরিদ্রা। অর্থাৎ এখানে বলা হচ্ছে কি দ্বিকর্ম ক্রিয়া দুটি পরস্পর আপেক্ষিক কর্মপদ। তাহলে এখানে দুধকে মোরা দুগ্ধ বলি, আবার হলুদকে বলছি যে কি হরিদ্রা। দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদকে মোরা বলি হরিদ্রা, দুইটি পরস্পর আপেক্ষিক কর্মপদ। এই দুইটা যে আপেক্ষিক কর্মপদ, এই দুইটার মধ্যে যেটা প্রধান দুধকে, এটা প্রধান। দুধকে আমরা সবাই কিন্তু দুধ বলি, দুগ্ধ কিন্তু কম বলি, হরিদ্রাটা কিন্তু কম বলি। তাহলে এখানে আমরা বলছি প্রধান কর্ম, এটা এখানে হচ্ছে কি প্রধান কর্মটা হচ্ছে এখানে দুধ, আর এখানে হচ্ছে হলুদ। এই জন্য এই দুইটা হচ্ছে উদ্দেশ্য কর্ম। আর যেটা অপেক্ষাকৃত আপেক্ষিক যেটা কর্ম, সেটাকে আমরা বলি বিধেয়। তাহলে এখানে আমরা দুধ এবং হলুদ, এটা হচ্ছে উদ্দেশ্য, এবং দুগ্ধ এটাকে, আর হরিদ্রা এটাকে আমরা এখানে বলছি যে কি বিধেয়। তাহলে এখানে আমরা
দেখছি প্রথমে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। আমরা এইভাবে কর্ম এখানে দুই ভাগে আমরা ভাগ করলাম এবং পরবর্তীতে আমরা কর্মকারকের যে প্রকারভেদ আমরা দেখছি। এভাবে 4 ভাগে আমরা সকর্মক, প্রযোজক, সমধাতুজ এবং উদ্দেশ্য এবং বিধেয়ক। তাহলে আমরা এখন একটা আমরা বলবো যে ডাক্তার ডাকো, আমরা উদাহরণটা দিলাম ডাক্তার ডাকো। আচ্ছা, এখানে কি আমরা ডাক্তার এটা কোন কারক আমরা কি বলতে পারি? এখানে ডাক্তার ডাকো, ডাক্তার, তাহলে কি এখানে আমরা বলি কাকে ডাকো, কাকে ডাক্তার, সেজন্য ডাক্তারটা হবে এখানে এখানে কর্ম। আচ্ছা, কোন বিভক্তি? তাহলে আমরা বলবো কর্মে, এখানে এটা মূল, এটা তো একটা পদ ডাক্তার, তাহলে এখানে আমরা অন্য কোনো বিভক্তি দেখছি না, সেজন্য আমরা বলবো এটা শূন্য বিভক্তি। তাহলে আমরা এখানে দুইটাই আলাপ করলাম, কর্তৃকারক এবং কর্মকারক, এই দুইটা আমরা এখন এখানে আলাপ করলাম। নিশ্চয়ই তোমরা এখানে বুঝতে পেরেছ। আর এখানে আমরা আরেকটা আলাপ করতে পারি করণ কারক সম্পর্কে। করণ কারক সম্পর্কে আমরা করণ শব্দটির অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক, সহায়ক, উপায়, করণ কারক। এই তিনটি অর্থ যখন আমরা বুঝবো বাক্যে, তখন আমরা বলবো এটা করণ, তখন এটা বুঝবো আমরা করণ কারক হয়। সুতরাং ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়কে, ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপায় বা সহায়ককে আমরা এখানে বলি করণ কারক। যেমন নীরা কলম দিয়ে লিখছে, নীরা কলম দিয়ে লিখছে, তাহলে নীরা কলম দিয়ে লিখছে, এখানে নীরা কলমের নিচে নীরা কি দিয়ে লিখছে? নীরা কলম দিয়ে লিখছে, নীরা, তাহলে কলম দিয়ে লিখার উপায়টা হচ্ছে এর কলম, সেজন্য কলমটা কলম দিয়ে, সুতরাং এটা হচ্ছে করণ কারক। তা কোন বিভক্তি হবে? দ্বারা, দিয়া, কর্তৃক, এটা হচ্ছে তৃতীয় বিভক্তি। সুতরাং আমরা বলবো কলম দিয়ে, এটা হচ্ছে করণ কারকে, এটা হচ্ছে করণে, করণে তৃতীয়া, তাহলে করণে এইটা তৃতীয়া বিভক্তিটা আমরা এখানে দেখছি। যেমন চেষ্টায় সব হয়, আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, চেষ্টায় সব হয়, এখানে চেষ্টায়, এখানে সব কিছু হওয়ার মূল বিষয়টি হচ্ছে চেষ্টা। তাহলে এখানে আমরা তিনটা বৈশিষ্ট্য আছে, যন্ত্র, সহায়ক এবং উপায়। তাহলে এখানে যে সব কিছু যখন আমরা চাইব এবং সব কিছু সাফল্যের মূলটা হচ্ছে চেষ্টা, সুতরাং এখানে চেষ্টাটা হচ্ছে করণ কারক। তাহলে কি আমরা বুঝতে পারছি যে করণ কারকের আমরা কিভাবে চিহ্নিত করব? তাহলে আমরা বুঝবো যখন আমরা বাক্যে এই বৈশিষ্ট্যগুলো দেখব, যন্ত্র, সহায়ক এবং উপায়, তখন এটাকে আমরা বলবো করণ কারক। আর বিভক্তিটা আমরা এখানে চেষ্টায়, তাহলে এটা চেষ্টাটা এখানে মূল শব্দ এবং অন্তস্থীয় এখানে বিভক্তিটা যোগ হয়েছে, তাহলে চেষ্টায় যে পদ, এই পদের অন্তস্থ এটা বিভক্তি, এটা কোন বিভক্তি? তাহলে কোন বিভক্তি হবে? সপ্তমী বিভক্তি। তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি, করণে সপ্তমী বিভক্তি। সুতরাং আমরা এখানে তিনটা কারক সম্পর্কে আলোচনা করলাম, কর্তৃকারক, করণ কারক এবং কর্তৃকর্ম এবং করণ, এই তিনটা কারক সম্পর্কে আমরা আলোচনা করলাম। আমরা আজকে তিনটা কারক সম্পর্কে আলাপ করলাম এবং পাশাপাশি আমরা বিভক্তি সম্পর্কেও জানলাম, কর্তৃ, কর্ম, করণ, তিনটি এই যে কারকের আমরা প্রথম তিনটা এখানে বিশ্লেষণ করলাম, বিভক্তি নিয়েও আমরা আলোচনা করেছি। তাহলে তোমাদের এখানে বাড়ির কাজ থাকবে কর্তৃকারকের 5টি উদাহরণ, কর্ম এবং করণ কারকের 5টি উদাহরণ দিয়ে বিভক্তি তোমরা চিহ্নিত করবে। আর তোমাদের আরেকটি প্রশ্ন থাকবে যে এখানে কর্মকারককে, যে এখানে কর্মকারকের শ্রেণীবিভাগ এবং
ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুযায়ী ক্রিয়া সম্পাদন, এটা তোমাদের প্রশ্ন থাকবে, ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারককে কয় ভাগে ভাগ করা যায় উদাহরণ সহ লিখবে। এটা বাড়ির কাজ থাকবে। আর কর্তৃকর্মকরণ, এখানে 5টি উদাহরণ তোমরা এখানে লিখবে এবং চিহ্নিত করবে নিচ থেকে। এটাই বাড়ির কাজ থাকলো। তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো এবং পরবর্তীতে আমরা সম্প্রদান, অপাদান এবং অধিকরণ এই 3টি কারক সম্পর্কে আমরা আলাপ করব তোমাদেরকে নিয়ে। ভালো থেকো সবাই, সুস্থ থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।